আমরা প্রথমে আজকে একটু ভয়েস চেঞ্জ এবং সঙ্গে ক্লজ নিয়ে কথা বলি, তারপর আমরা আমাদের স্পোকেনের যে রুলগুলো আছে সেখানে চলে যাব। আমরা ভয়েস চেঞ্জ যদি একটু প্র্যাকটিক্যালি বলি, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পোকেনের ক্ষেত্রে এই ভয়েস চেঞ্জটা প্যাসিভ মোডটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাসিভ মোডটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আমরা সব কথা অ্যাক্টিভে বলতে পারি না, আমাদেরকে অনেক কথা প্যাসিভে বলতে হয়। যেমন এখানে কিছু বাক্য লিখেছি, প্রথম বাক্যটা হচ্ছে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। আমরা শুধু বাই দিয়ে প্যাসিভ করি, যেমন আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি কাজটি করেছিলাম, কাজটি আমার দ্বারা করা হয়েছিল। এই যে আমার দ্বারা, তোমার দ্বারা, এর বাইরেও কিন্তু বেশিরভাগ প্যাসিভ যখন সংবাদপত্র পড়া হয় বা যখন বিভিন্ন আর্টিকেল ইংলিশের উপরে, তখন দেখা যায় যে এই ধরনের প্যাসিভের ব্যবহারগুলো একটু বেশি। দেখেন এই একটা কথা বলছে যে আহ মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এখানে কারা পালন করে, কাদের দ্বারা পালন করা হয়, কোনো বাইঠাই কিন্তু কিছু নাই। একটা কথা বলা হচ্ছে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। এই শব্দটা যদি আমরা দেখি, কারা বিক্রি করে, কাদের দ্বারা বিক্রি করা হয়, এমন কিন্তু এখানে লেখা নেই। যে শুধু লেখা আছে বই বিক্রি করা হয়। হুম। আর সোল্ড মানে হচ্ছে কি, এখানে ভেঙে ভেঙে বুঝাই দিয়েছি যে আর সোল্ড শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা হয়। এখানে আর কেন আসলে, সোল্ড কেন হলো, কারণ প্যাসিভ মুডে সর্বদা ভার্বের ভি থ্রি ফর্ম হবে। যেমন যদি বলা হয় ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। রাইস ইজ ইটেন, রাইস ইজ ভাত হয়, ইটেন মানে খাওয়া। তারপর বুকস আর সোল্ড, বুকস মানে বইগুলি, আর মানে হয়। এখানে বুকস হচ্ছে নাউন, এরপর নাউন মানে সাবজেক্ট হিসাবে এক একটা ভার্ব আসবে। যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল বুকস, তাহলে এখানে আমাকে ভার্বটাও প্লুরাল করতে হবে, বুকস আর। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে প্যাসিভ মুড, অ্যাক্টিভ আর প্যাসিভ দুই ভাবে ভয়েস চেঞ্জ হয়। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বাচ্য, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। কিসের নিষ্ক্রিয়? প্যাসিভ মুডে সর্বদা সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। এই যে বই বিক্রি করা হয়, এখানে বই কিন্তু সাবজেক্ট না, বই হচ্ছে অবজেক্ট, কিন্তু এটাকে সাবজেক্ট করা হয়েছে। সাবজেক্ট কেমন থাকে, যদি বলা হয় আমি কাজটি করি বা আমি বই বিক্রি করি, এখানে সরাসরি বই বিক্রি করার কাজটা কিন্তু একজন সাবজেক্ট নিজে করছে। যদি বলা হয় আহ রনি বই বিক্রি করে, বই বিক্রির কাজের সঙ্গে সরাসরি জড়িত হচ্ছে রনি, তাহলে বই বিক্রির কাজটা কে করে, ওই বাক্যের কর্তা হচ্ছে রনি। তো এখানে শুধু আমি রনিকে বাদ দিয়ে, শুধু যদি কর্মটা রনি বই বিক্রি করে, রনি বাদ দিয়ে দিলাম, তাহলে বই বিক্রি করে এই কথাটা তো সঠিকভাবে হয় না। এইভাবে বলা যায় ওই কথাটা যে বই বিক্রি করে, এটা না বলে বলা যায় যে বই বিক্রি করা হয়, বই বিক্রি করা হয়। তাহলে এই দেখেন বই বিক্রি করা হয়। তারপরে এখানে বলছে যে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস উদযাপন করা হয়। হুম। তারপরে ছাত্র ছাত্রীদের, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। কত সুন্দর একটা কথা বলেছে যে শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। তাহলে তাদেরকে ইংরেজিটা কারা শেখাচ্ছে, কেউ না কেউ তো ইংরেজি শেখাচ্ছে। ইংরেজিটা নিজে নিজে শেখা হতে পারে না। তাই এইগুলা হচ্ছে প্যাসিভ মুড। প্রথম কথা এখানে বলা হয়েছে যে এই যে জায়গাটা বলা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাই এর ব্যবহারকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। এই সেন্টেন্সটার উপর আমাদের একটু ফোকাস করে আজকের ক্লাসটা হবে, যে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। আমরা যে শুধু বাই এর ব্যবহার জানি, কিন্তু বাই এর ব্যবহার ছাড়াও প্যাসিভের ব্যবহার বেশি। যে সেন্টেন্সে যে সেন্টেন্সে সাবজেক্টটি অনুপস্থিত থাকে, সাবজেক্ট কি থাকবে, সাবজেক্টটি অনুপস্থিত থাকবে, কথাটা মনে রাখতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। এই কিওয়ার্ড গুলো মনে রাখতে পারলে লেসন গুলো খুবই এনজয়েবল হয়। এটা হচ্ছে একটা কিওয়ার্ড, যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। কোথায়, যেখানে সাবজেক্ট অনুপস্থিত। এই যে কথাটা আমি বলেছি,
কথাটা হচ্ছে আমার এরকম, যেমন আহ কথাটা আমি বলেছি বই বিক্রি করা হয়, এক্ষেত্রে সাবজেক্ট সম্পূর্ণ অনুপস্থিত, এখানে আমাকে বাই আনার প্রয়োজন নাই। কিন্তু আমি যদি বলি রনির দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়, তাদের দ্বারা ফুটবল খেলা হয়, এখানে কিন্তু সরাসরি সাবজেক্ট উপস্থিত, এখানে অবশ্যই বাই দিতে হবে। আমি ভাত খাই, আই ইট রাইস, অ্যাক্টিভ একটা সেন্টেন্স। আর আমার দ্বারা ভাত খাওয়া হয় বা ভাত খাওয়া হয় আমার দ্বারা, রাইস ইজ ইটেন বাই মি। এই বাই ব্যবহার করব একটা জায়গায় যেখানে সাবজেক্ট উপস্থিত। আর যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। অন টাইম মানে হচ্ছে যথাসময়ে। এখানে কে রিপোর্ট তৈরি করেছে তার কিন্তু উল্লেখ নেই, এজন্য বাই এর ব্যবহার হয়নি। রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। আমরা প্রথমে এতটুকু দেখেছি যে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, এর ইংলিশটুকু কি করেছি, রিপোর্ট ইংরেজি হচ্ছে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, তৈরি হইয়া আছে। হ্যাজ বিন প্রিপেয়ার্ড, এখানে বিন কেন হলো, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ব্যবহার। হ্যাজ বিন প্রিপেয়ার্ড, তৈরি হইয়া আছে, বি মানে কিন্তু হওয়া। আর বিনটা কেন হলো, হ্যাজ বিন কেন হলো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মুড। তো প্যাসিভ করতে গেলে টেন্স অনুসারে কিন্তু আমাকে ভার্বের পরিবর্তন করতে হয়। যেমন এখানে যদি আমি একটা বাক্য লিখি, যেমন আমি লিখতে পারলাম আই ইট রাইস, লিখলাম আই, সরি, আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আই ইট রাইস। আর এটা যখন আমি এভাবে লিখবো, রাইস ইজ ইটেন বাই মি, আর আই সি ই, রাইস ইজ ইটেন, ই এ টি ই এন, ইটেন বাই মি। অর্থাৎ এখানে একটা কথা দেখতে পাচ্ছি, প্রথম যে বাক্যটা আইট রাইস, এই আইট রাইসের ভিতরে কিন্তু এখানে কোনো ভার্ব ছিল না, মানে অক্সিলারি ভার্ব ছিল না। কিন্তু প্যাসিভ মুড করার সময় রাইসের পরে একটা ইট চলে এসেছে, কেন আসছে, কারণ এটা আমরা ভিতরে একটু পরে দেখতে পারবো টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয়। তো এখানে আই ইট রাইস, এখানে একটা মেইন ভার্ব ছিল ইট, কিন্তু এখানে রাইসের পর একটা অক্সিলারি ভার্ব এসেছে ইজ, আর তারপর ইট ভার্বের ভি থ্রি হবে। ভয়েস চেঞ্জের বেশিরভাগ জায়গায় মূল ভার্বের ভি থ্রি হয়। রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড মানে অনুমোদিত হওয়া, ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। লক্ষ্য করুন বাক্যের প্রথম অংশে কে তৈরি করেছে তার উল্লেখ কিন্তু নাই, যে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। আবার দ্বিতীয় অংশে ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যানেজার রয়েছে, তাই পরবর্তী অংশে কিন্তু একটা বাই বসেছে। কেন আমরা জানি, এই যে এখানে সরাসরি কর্তা উপস্থিত রয়েছে, যে কার দ্বারা অনুমোদিত হয়েছে, ম্যানেজারের দ্বারা। তাহলে আমরা দুইটা কথা মনে রাখবো, একটা হচ্ছে যেখানে স্বয়ং সাবজেক্ট বা কর্তা নিজে অনুপস্থিত থাকবে, এই ধরনের ভয়েস গুলাকে প্যাসিভ করার জন্য আমরা বাই এর ব্যবহার করব। আমরা কিসের ব্যবহার করব, বাই। আর যেখানে সরাসরি সাবজেক্ট বা কর্তা অনুপস্থিত থাকবে, উপস্থিত থাকবে না, সেখানে কিন্তু আমরা বাই ছাড়া করব, যেমনটি দেখতে পাচ্ছি দ্য রিপোর্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ। আচ্ছা, নিচের উদাহরণগুলো যদি আমরা আরো একটু লক্ষ্য করি, বিক্রি করা হয়, ইজ বা আর সোল্ড, যদি এখানে প্লুরাল হয় তাহলে আর সোল্ড দিতে হবে, আর যদি সিঙ্গুলার হয় ইজ সোল্ড দিতে হবে। তাহলে কি বিক্রি করা হয়, এতক্ষণ শুধু পড়লাম বিক্রি করা হয় আর সোল্ড, বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। তাহলে আমরা এখানে অতিরিক্ত যোগ করেছি এই দোকানে, এর ইংলিশ হচ্ছে ইন দিস শপ। হ্যাঁ, ভয়েস চেঞ্জের ব্যবহারটা আমরা প্রতিনিয়ত করতে আমাদের করা লাগে, কিন্তু আমরা ভয়েস চেঞ্জের ব্যবহার ভালোভাবে জানি না, এই জন্য এটা করতে পারি না। যেমন আপনি প্রথম যেদিন ওই দেশে গিয়েছিলেন, প্রথম আপনি বাসা থেকে বের হয়েছেন যে মাছ কিনবেন, চাউল কিনবেন, সবজি কিনবেন। এখন মনে করেন আপনি একা একা গিয়েছেন, কোনো কিছুই চিনেন না। এখন একজনের কাছে জিজ্ঞাসা করছেন যে ভাই
আমি তো এই বাজারে আজকে নতুন আসছি, আমি এই দেশে সম্পূর্ণ নতুন, আজকে বাংলাদেশ, আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, বাট আই ওয়ান্ট টু বাই সাম ফিশ, ভেজিটেবলস, রাইস, অয়েল, মিল্ক, পটেটোস, বাট হোয়ার ইজ ইট সোল্ড? বলছেন যে আমি বাংলাদেশ থেকে নতুন এসেছি, আমি চাউল কিনবো, মাছ কিনবো, সবজি কিনবো, বাট এগুলো কোথায় বিক্রি করা হয়, কোথায় মাছ বিক্রি করা হয়? দেখেন, এই কোনো একটা পথচারীকে আপনি জিজ্ঞাসা করলেন যে কোথায় মাছ বিক্রি করা হয়, এখানে কি কারো নাম উল্লেখ কি করা হয়েছে যে এখানে রনি বা এখানে অন্য কেউ কোথায় মাছ বিক্রি করে? কারো কিন্তু নামটা এখানে উল্লেখ করা হয়নি, শুধু এতটুকু বলেছি কোথায় মাছ বিক্রি করা হয়, এই যে বই বিক্রি করা হয়। তাহলে এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রতিনিয়ত দেখবেন, নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলে ইংলিশ নিউজ পেপার সম্পর্কে অনেক আর্টিকেল চলে আসে। তো এই নিউজ পেপারগুলো একটু পড়ে দেখতে হবে যে এখানে বেশিরভাগ সেন্টেন্স গুলা কিন্তু বেশিরভাগ সেন্টেন্স গুলা প্যাসিভ মুডে লেখা হয়েছে। এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। আয়োজন করা হয়, তাহলে ইজ অ্যারেঞ্জড অথবা আর অ্যারেঞ্জড, যদি অনেকগুলো হয় প্লুরাল কোনো বিষয় আয়োজন করা হয় তখন আর অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, এই মেলার কর্তৃপক্ষের নামটা কিন্তু এখানে লেখা হয়নি, লেখা নেই। মেলার আয়োজন করা হয়, দেখবেন গ্রামগঞ্জে দেশে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হয়, ঈদ উপলক্ষে মেলা বসে, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে। তা বলছে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার, প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। একটি পূর্ণাঙ্গ বাক্য, দেখেন, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়, হ্যাঁ, পালন করা হয় বা উদযাপন করা হয়। এই যে বাক্যটা অনেক বড় একটা বাক্য, কিন্তু এই বাক্যের ভিতরে কোথাও কোনো কর্তা নেই, কারা উদযাপন করে, লোকেরা বা কোন দেশের কোনো কোম্পানি, কোনো পার্টি, কারো নাম এখানে এক্সাক্ট স্পেসিফিক ভাবে বলা হয়নি। শুধু বলা হয়েছে যে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। তাহলে দ্য ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন, ইজ অবজার্ভড, উদযাপন করা হয়, অ্যাজ মে ডে, মে দিবস হিসাবে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে মে মাসের প্রথম দিন মে দিবস হিসাবে উদযাপন করা হয়। তাহলে এই যে শব্দটা আমরা বললাম, সেন্টেন্সটা, এখানে কোনো সাবজেক্টের উপস্থিতি আমরা পাচ্ছি না। এই ধরনের আরো বাক্য, এরপর দেখেন, এই এই স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল করব যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কেমনে করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিভাবে করব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমার এইটুকু প্রয়োজন হয়, অ্যাম ইজ আর আসবে প্রথমে, তারপর বিং বসবে, BEING, এই বিং কথাটা কোন জায়গা থেকে এসেছে? এটা বি ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, বি মানে হওয়া, আর বিং মানে হচ্ছে, এই বিং শব্দের অর্থ হচ্ছে বা চলছে। কোনো কিছু এর পর আইএনজি দিলে, যেমন ইট মানে খাওয়া, আর ইটিং মানে কি, খাচ্ছি, আই অ্যাম ইটিং, আই অ্যাম গোয়িং, এখানেও ঠিক তাই, বিং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং বসাতে হবে, এবং VPP, অর্থাৎ মনে রাখতে হবে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে জায়গাটা আমি এটা দিয়ে দিব, এখানে দিচ্ছি, যেমন 100, 200 এক্সাম্পল, এই যে ভার্ব ফর্মের 100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্বস। এখানে এই ভার্ব গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, যেমন এই যে বিং, বি ভার্ব, বি মানে হচ্ছে হওয়া, এখান থেকে এসেছে বিং। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড। অ্যাক্ট মানে হচ্ছে আচরণ করা, অ্যাক্টেড অ্যাক্টেড। আমরা এগুলো খুবই সহজ, দেখবেন এগুলো আপনার জানা, হ্যাঁ, পূর্বে থেকেই জানা, কিন্তু আরো এক দুইবার যদি পড়া হয় এটা আরো পারফেক্ট ভাবে, এটা আরো পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ, এগুলো একবার একটু রিভিশন দিবেন, দেখবেন অলরেডি আপনার জানা আছে। হুম, হুম। অ্যামেজ মানে হচ্ছে এই যে, হ্যাঁ, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, এখানে দিয়েছি যে অ্যামেজ মানে হচ্ছে বিস্মিত হওয়া। তাহলে যদি বলা হয় আমি বিস্মিত হই, আই অ্যাম অ্যামেজড। যদি বলা হয় সে বিস্মিত হয়েছিল, হি ওয়াজ অ্যামেজড। টু টু
হ্যাঁ, আছে আছে আছে, অবশ্যই। অ্যামেজ মানে বিস্মিত হওয়া, অ্যামাজ অনেক সময় আমরা অ্যামাজ বলতে পারি, হ্যাঁ, অ্যামেজ বলতে পারি, বিস্মিত হওয়া। তারপরেরটা হচ্ছে উচ্চারণ হবে অ্যামিউজ, যেহেতু একটা ইউ রয়েছে। অ্যামিউজ মানে হচ্ছে আনন্দ দেওয়া, আর এইটা হচ্ছে অ্যামাজ মানে বিস্মিত হওয়া, অ্যামাজ, AMAZE, অ্যামাজ, হ্যাঁ, বিস্মিত হওয়া। আর অ্যামিউজ মানে হচ্ছে আনন্দ দেওয়া, অ্যামিউজড, অ্যামিউজড। অ্যামিউজড মানে আনন্দ দিয়েছিল। এই ওয়ার্ডগুলা শুধু যদি এইভাবে সিঙ্গেল পড়া হয়, তাহলে এখানে কিন্তু এটার অর্থটা ভালোভাবে মনে থাকে না। এখানে কিভাবে পড়তে হয়, এইগুলো দিয়ে ছোট ছোট মনের ভিতরে বাক্য তৈরি করতে হয়। যেমন আমি যদি এইটা দিয়ে একটা বাক্য করি, অ্যারাইভ মানে পৌঁছানো। যদি বলা হয় আমি আহ, সেখানে সকাল 10টায় পৌঁছাই, আই অ্যারাইভ দেয়ার, আই অ্যারাইভ দেয়ার অ্যাট 10 AM, অ্যাট 10 AM, আমি সকাল 10টায় সেখানে পৌঁছাই। কিন্তু এটাকে যদি আমি পাস্ট ফর্মে একটু ব্যবহার করি, এখানে এইভাবে ব্যবহার করতে চাই যে আমি সেখানে সকাল 10টায় পৌঁছিয়েছিলাম, বা আমি স্কুলে সকাল 10টায় পৌঁছিয়েছিলাম, তখন কি হবে, আই অ্যারাইভড। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, সাবজেক্ট প্লাস ভার্বের V2, এগুলাকে বলা হয় V2 ফর্ম, আর এই শেষের অংশকে বলা হয় V3 ফর্ম। কিন্তু এখানে আমরা একটা জিনিস যদি একটু লক্ষ্য করি, যে ভার্বের দেখেন খুব সুন্দর একটা ছোট্ট বিষয় দেখাই, ভার্বের কিন্তু মূলত আমরা 3টা ফর্ম না, 5টা করে ফর্ম আমাদের জানা প্রয়োজন পড়ে কখনো কখনো। কেন? কারণ এই যে শেষে দেখেন এখানে লিখেছি হ্যাভ, ভার্বের একটা ফর্ম দিয়েছি হ্যাভ, ডু এবং ড্রাইভ, এবং আরেকটা দিয়েছি ইট। হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা বা পাওয়া, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, আর ইট মানে খাওয়া। তো হ্যাভ ভার্বের V2 কি হবে, হ্যাড। আর এর V3 কি হবে, হ্যাড। আর এর আইএনজি ফর্ম কি হয়, হ্যাভিং। যেমন কেবল আমরা দেখেছি বি ভার্বের আইএনজি ফর্ম কি হয়েছে, বিং। যেমন আমি একজন ডাক্তার হচ্ছি, আমি একজন ডাক্তার হচ্ছি, আই অ্যাম বিং আ ডক্টর। সে একজন শিক্ষক হচ্ছে, এখনো ট্রেনিং নিচ্ছে, হয়ে পারেনি। হি ইজ বিং আ টিচার। এই দেখেন ইজ বিং, আর বিং, এম বিং। এটা কখন হবে, এটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবেন, তখন এই জিনিসগুলা লাগবে। এম বিং, ইজ বিং, আর বিং, সাবজেক্ট অনুসারে বসাতে হবে। যদি সাবজেক্ট আই হয়, আমি একজন ডাক্তার হচ্ছি, তখন আই, আই এর পরে এম বসে, আমরা জানি আই এম বিং আ ডক্টর। তারা ডাক্তার হচ্ছে, তখন দের পরে আরবিং হবে, কারণ এখানে দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, দে আরবিং এ ডক্টর। তো দেখেন হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা, এর V2 বা পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপাল ফর্মও কিন্তু হ্যাড, আর এর আইএনজি ফর্ম হ্যাভিং। আর এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এটা আমাদেরকে স্পেশাল ভাবে একটু মনে রাখতে হবে। যেমন এইটা দেখেন ইট ভার্বের, এটা দেখেন ইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে V2 ফর্ম হচ্ছে এট, আর V3 ফর্ম কি হবে, ইটেন, EATEN। আর এর আইএনজি ফর্ম কি হবে, ইটিং। এখানে আইএনজি ফর্ম হয়েছে হ্যাভিং, এখানে আইএনজি ফর্ম হয়েছে ইটিং। আর এই ইট ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস, ইট ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস। আচ্ছা, তাহলে এখানে আমরা ডু ভার্বটার ড্রাইভ ভার্বটা পড়ে ফেলি, ডু, ডিড, ডান। আর এর আর ডাজ, এই যে দেখেন এটা মনে রাখেন একটু, আমরা এর ব্যবহারে আসতেছি একটু পরেই। ডু ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। আমরা অনেকে বলি না যে হি ডাজ নট ডু দা ওয়ার্ক, বা ডাজ হি ডু দা ওয়ার্ক। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে চাই, তখন ডাজ নট নামক একটা সহকারী অক্সিলারি ভার্ব আনতে হয়। অক্সিলারি ভার্ব মানেই হচ্ছে সাহায্যকারী। আর যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে চাই, তখন আমাদের ডাজ আনতে হয়। আর নেগেটিভ করতে গেলে ডাজ নট। তো এই ডাজটা একটু মনে রাখবেন যে ডু ভার্বের থার্ড পারসন ফর্ম, থার্ড পারসন ফর্মটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন হি, সি, ইট অথবা কোনো ব্যক্তির নাম হয়, তখন এই থার্ড পারসন ফর্মটা বসে। আমরা এখনই আসবো সেই প্র্যাকটিক্যাল ব্যবহারে। আর এরপর হচ্ছে ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে চালানো, ড্রোভ, ড্রিভেন, আইএনজি হচ্ছে ড্রাইভিং, আর থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রাইভস। থার্ড পারসন ফর্মটা হবে হচ্ছে ড্রাইভস। এইবার আমরা এই হ্যাজ, ডাজ, ড্রাইভস আর ইটস এর প্র্যাকটিক্যাল ব্যবহারে আসি। এখানে একটা আমি বাক্য লিখেছি,
হি হ্যাজ এ কার। এই বিষয়টা খুবই সিম্পল, আমাদের সামনে বারবার আসে জীবনে, কিন্তু আমরা এর ব্যাখ্যাটা অনেকে জানি না। হ্যাঁ, আমরা আজকে দেখব খুব ভালোভাবে। হি হ্যাজ এ কার। আচ্ছা, এখানে হ্যাজ কেন হলো? আমরা জানি হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা, আর এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই সাবজেক্টটা, এই কর্তাটা, এই জন্য এখানে হ্যাজ হয়েছে, হি হ্যাজ এ কার। এখানে বাক্যটা যদি আমি এইভাবে লিখতাম, সে ভাত খায়, তখন দেখেন এই ইট ভার্বের এর সঙ্গে মিল রেখে, ইটের সঙ্গে মিল রেখে এর সঙ্গে শুধু এজ যোগ করে থার্ড পারসন ফর্ম করেছি ইটস। কি করেছি? ইটস। তো এই হ্যাভ ভার্বের সঙ্গে মিল রেখে যদি আমরা থার্ড পারসন ফর্ম বানাতাম, তৈরি করতে পারতাম হ্যাভস, তাহলে কিন্তু এখানে কোনো গন্ডগোলের সৃষ্টি হতো না। কিন্তু ঝামেলাটা হয়েছে কোথায়? হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। কিন্তু আমরা যখন এটাই নেগেটিভ করলাম, তার একটা গাড়ি নেই, কি লিখলাম? তার একটা গাড়ি নেই। এইটার ইংলিশ কি হবে? হি ডাজ নট হ্যাভ এ কার। তাহলে দেখেন এখানে প্রথম বাক্যে হ্যাজ দিয়েছিলাম, দ্বিতীয় বাক্যে তো আমি এটা দিতে পারতাম, হি ডাজ নট হ্যাজ এ কার। তা এখানে হ্যাজ না দিয়ে আমি হ্যাভ কেন ব্যবহার করলাম? এর কারণটা হচ্ছে, এই যে দেখেন, বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট আসে। তো এই বাক্যে এখানে যেহেতু সাবজেক্ট হি, আমি কি ডু নট দিতে পারবো? পারবো না, কারণ আমরা জানি হি এর পরে ডাজ নট বসে, হি, শি, ইট অথবা কোনো নাম। তো এই যে হি, এরপরে আমরা ডাজ নট দিয়েছি, দেখেন এই যে ডাজটা কোথায় বসে? এই ডাজটা বসে হচ্ছে এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম হিসাবে। তো এখানে এইটা যেহেতু একটা থার্ড পারসন ফর্ম ডাজ, আবার যদি এই হি এর পরে একটা থার্ড পারসন ফর্ম এখানে হ্যাজ বসিয়ে দেই, তো নিয়ম হচ্ছে কি ইংলিশ গ্রামারে দুইটা থার্ড পারসন ফর্ম কখনো একই সেন্টেন্সে পাশাপাশি বসে না। এই জন্য এই ডাজের পরে এই যে হ্যাজ না দিয়ে এই হ্যাভ ভার্বের এই হ্যাজটা আমি আর দিতে পারবো না, কারণ হ্যাজটা দেখেন শেষে রয়েছে থার্ড পারসন ফর্ম, এর বেস ফর্মটা, এর ভি অন ফর্মটা আমাকে এখানে বসাতে হবে। ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন যে দুইটা থার্ড পারসন ফর্ম কিন্তু পাশাপাশি হয়ে যাচ্ছিল, এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। হি হ্যাজ এ কার, হি ডাজ নট হ্যাজ এ কার, এটা আমরা দিতে পারবো না। এখানে আমাদেরকে দিতে হবে হি ডাজ নট হ্যাভ এ কার, হি ডাজ নট হ্যাভ এ কার। পরের বাক্যটা দেখেন, হি ড্রাইভস এ কার। বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন ফর্মের একটা বাক্য, হি ড্রাইভস এ কার। এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। কিন্তু এটাকে যখন বলবো সে একটা গাড়ি চালায় না, তখন আগের বাক্যের মতো এখানে ব্যাখ্যাটা তাই, হি ডাজ নট, এই ড্রাইভ স্টার হবে না, হি ডাজ নট ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালায় না। দেখেন হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল, এখানে হ্যাভ মানে আছে বা থাকা, আর হ্যাভ এর পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে হ্যাড। হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। আর যদি বলা হয় তার একটা গাড়ি ছিল না, তখন হবে হি ডিড নট হ্যাভ এ কার। এই দেখেন ডিড দেওয়ার পরে আমি এখানে ইচ্ছা করলেও আর হ্যাড দিতে পারবো না। আমার এই বাক্যটাতে কিন্তু, উপরের এই বাক্যটাতে কিন্তু হ্যাড আছে, কিন্তু আমি এখানে হ্যাড দিতে পারবো না, হি ডিড নট হ্যাভ এ কার দিতে হবে। অর্থাৎ তার একটা গাড়ি ছিল না। তাহলে এখানে ব্যাখ্যাটা আমরা নিশ্চয়ই ভালোভাবে, খুব ভালোভাবে জানলাম যে একই বাক্যে দুইটা থার্ড পারসন ফর্ম কিন্তু একসঙ্গে বসতে পারে না। আমরা এবার আবার সেই ভয়েস চেঞ্জে ফিরে যাই। দেখেন কেন এত কিছু শিখালাম, এই যে সেন্টেন্স গুলা, ভয়েস চেঞ্জ বলেন যাই বলেন, এই যে বিলিভ মানে বিশ্বাস করা, যখন যদি বলা হবে যে তার দ্বারা বা আমার দ্বারা তাকে বিশ্বাস করা হয়েছিল, বা যদি বলা হয় আমার দ্বারা ফুটবল খেলা হয়েছিল, রহিমের দ্বারা সাঁতার কাটা হয়েছিল, বা একটি কলম কেনা হয়েছিল, এই বাক্যগুলা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে গেলে ভয়েস চেঞ্জের সাহায্য নিতে হবে। আর ভয়েস চেঞ্জ মানেই আমাদের এই যে তৃতীয় যে অংশগুলো আছে, অ্যারাইভড, আস্কড, অ্যাট্রাক্টেড, তারপরে ব্যাকড, বিহ্যাভড, বিলিভড, বিলংড, ব্লেম, এই থার্ড পারসন ফর্ম বা এই, সরি, এই ভি3 ফর্ম, তৃতীয় যে অংশ যেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়, এইগুলা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই বেশি বেশি করে মুখস্থ করতে হবে। এইগুলো মুখস্থ করলে এই যে জায়গাটা দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বলেছি
ভয়েস চেঞ্জ করতে গেলে কি প্রয়োজন হয়? ওয়াজ বিং অথবা ওয়্যার বিং প্লাস ভিপিপি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দরকার হয় উইল বি, তারপর বিং, উইল বি বিং প্লাস ভিপিপি। কি বললাম? উইল বি বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শেখানো হচ্ছে, ইজ বিং টট, ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। হ্যাঁ, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। দেখেন প্রথমে কি লিখেছি? শেখানো হচ্ছে, ইজ বিং টট, ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। হ্যাঁ, আচ্ছা, ইজ বিং টট ইংলিশ, বা এখানে ইংলিশটা প্রথম হবে, ইংলিশ ইজ বিং টট। আর শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, বাক্যটা আরো একটু বড় করলাম, দ্য স্টুডেন্টস আর বিং টট। এখানে যেহেতু স্টুডেন্টস প্লুরাল হয়েছে, এর জন্য এখানে আর বসেছে। দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। আপনি যদি বলেন মনে মনে যে আমাকে ইংরেজি শেখানো হচ্ছে, যেমন আপনাকে আমি শিখাচ্ছি, তাহলে বলতে হবে আই অ্যাম বিং টট ইংলিশ, আমাকে ইংরেজি শেখানো হচ্ছে। আই অ্যাম বিং বিং টট ইংলিশ, আমাকে ইংরেজি শেখানো হচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে আই অ্যাম বিং টট ইংলিশ। পূর্ণাঙ্গ বাক্য দেখেন প্যাসিভের, ও স্বাধীনতা বলছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। তাহলে হচ্ছিল বললে নিশ্চয়ই কন্টিনিউয়াস টেন্স হয়। সর্বদা একটা জিনিস মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক, বাংলা ল্যাঙ্গুয়েজ হোক, হিন্দি হোক, আরবি হোক, যাই হোক, সর্বদা টেন্সের উপরে ফোকাস করতে হবে। একটা বাক্য দিয়ে আমরা 12টা টেন্স, তো মূলত 12টা আমাদের লাগে না। আমি একটা জায়গায় আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের 7টি টেন্স হলে আমরা আমাদের সকল কার্যক্রম চালাতে পারবো। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আপনি এখন এই মুহূর্তে এই 7টা টেন্সের 7টা বাক্য আমরা একটু প্র্যাকটিস করি। যেমন আমি একটা বাক্য দেই, হ্যাঁ, হি হি রাইটস এ লেটার, এইটা দিয়ে প্রথম আগে দুইটা বলেন। হি রাইটস এ লেটার, আমি তো প্রেজেন্ট ইনডেফিনিট বলে দিলাম, এর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হবে জানি? হি রাইটস এ লেটার। He is writing a letter. লেটার, ধন্যবাদ। এইবার পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস বলেন তো এই একই বাক্যের। He wrote a letter. থ্যাংক ইউ। এর He, কন্টিনিউয়াস কি হবে? হি। he was writing a letter. থ্যাংক ইউ। এইবার ফিউচার টেন্সের ইনডেফিনিট আর কন্টিনিউয়াস বলেন তো এই একই বাক্য দিয়া। He will write a letter. হুম, He will be writing a letter. অনেক ধন্যবাদ। আরেকটা বাদ থাকলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা বলেন তো একই বাক্য দিয়া। He has written a letter. থ্যাংক ইউ। He has হ্যাঁ, written a letter. He হ্যাঁ, will have written a রিটেনে, letter. আচ্ছা, ওই উইল হ্যাভে যাওয়ার দরকার নেই, আমরা প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত গেলেই এই 7টা অলরেডি হয়ে গেছে, 7 কাইন্ডস। এই 7টা বাক্য, 7টা বাক্যের গঠন প্রণালী এবং 7টা বাক্যের চিনিবার উপায় বা এর সংজ্ঞা আমাদের সব সময় একেবারে ঠোঁটের আগায় ঠুটস্থ রাখতে হবে। কেননা আমাদের ইংরেজিতে গবেষণা করে দেখা গেছে যে কথা বলতে গেলে এই 7 প্রকার টেন্স বেশি ব্যবহৃত হয়। দেখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য যদি বলি, আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতেছি। ফিউচার পারফেক্ট টেন্সের একটা বাক্য যদি বলি, তুমি আসার আগে আমি কাজটি করিয়া থাকব। এই ধরনের বাক্য আমাদের ডে টু ডে লাইফে, দৈনন্দিন জীবনে খুবই কম প্রয়োজন হয়। প্রয়োজন হয় না বললেই কিন্তু চলে। অর্থাৎ মনে রাখতে হবে আমাদের এই 7টা টেন্স, যাই হোক সুন্দরভাবে আপনার মনে আছে, আমি অনেক খুশি। এইগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো দেখেন আমরা এবার পয়েন্টে চলে আসি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই হচ্ছিল বললে দেখেন ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলে এসেছে। তাহলে কি হবে? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, এই যে ওয়াজ বিং গিভেন, আমরা জানি গিভেনটা হবে কেন, কারণ প্যাসিভ মুডে সর্বদা V3 ফর্ম বসে, তো গিভ মানে দেওয়া, এখান থেকে গিভেন বসেছে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য ওকেশন অফ, এই অন দ্য ওকেশন অফ এইটুকের অর্থ হচ্ছে উপলক্ষে। কি উপলক্ষে? অব দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এইবার যদি দেখি দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যক্রম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেখেন অনেক সুন্দর একটা রিয়েল বাক্য, এটা কিন্তু আসলেই সঠিক যে বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে
দুর্নীতি দিনের পর দিন হতেই থাকে, কিন্তু কোনো কার্যকারী পদক্ষেপ কিন্তু সেভাবে নেওয়া হচ্ছে না বা নেওয়া হয় না। সবাই কিন্তু দুর্নীতি করে এখানে। আচ্ছা, তাহলে এই বাক্যটা আমরা কিভাবে করব? দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেখেন, কারা পদক্ষেপ নেবে? বাংলাদেশ সরকার, নাকি বাংলাদেশের কোনো ডিসি সাহেব, নাকি কোনো উপজেলা টিওনো সাহেব? কারণ নাম কিন্তু এখানে দেওয়া নেই, কোনো কর্তা নেই। আর কর্তা যেহেতু নেই, তাহলে এখানে একটা অবজেক্ট বা কর্ম আছে। কর্মটা কি, সেটা কি আমরা খুঁজে বের করতে পারি? কর্মটা হচ্ছে কোনো কার্যকর পদক্ষেপ। এইটাই হচ্ছে কিন্তু এখানে অবজেক্ট, কোনো কার্যকর পদক্ষেপ। দেখেন, হ্যাঁ, এইটা কিন্তু টোটাল এখানে অবজেক্ট। তো আমরা জানি যে যেখানে সাবজেক্ট থাকে না, সেখানে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিয়ে বাক্যটা প্যাসিভ করতে হয়। দেখেন, আমি কথাগুলো খুব ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, এগুলো আপনার অনেক কাজে দিবে। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো, আপনার সামনে যখন আসবে, আমি একটু পরে আপনাকে কথা বলার জন্য অনুরোধ করব, সেই সব জায়গায় আমাদের কিন্তু এই প্যাসিভের ব্যবহার ডিরেক্ট করতে হবে। তো কখনো বাইযুক্ত প্যাসিভ হতে পারে, আবার কখনো বাই ছাড়াও প্যাসিভ হতে পারে। বেশিরভাগ আমরা যখন এই যে আমরা এখন যেসব কথাবার্তা আলোচনা করছি, এখানে সবই কিন্তু বাই ছাড়া প্যাসিভ ভয়েস। তো আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করব কেমন? কোনো কার্যকর পদক্ষেপ, এইটুকের ইংলিশ হচ্ছে নো ইফেক্টিভ স্টেপস। নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ আর বিং টেকেন। হুম এই দেখেন, এখানে কিন্তু আর নট দেওয়া যাবে না, কারণ এখানে প্রথমে একবার নট দিয়েছি, এই যে নো দিয়েছি। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিসে? টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের দুর্নীতি বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। হুম দেখেন, গার্মেন্টসের পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই যে দেখেন, আমি কেবল যে কথাটা বললাম যে আমাদের 7টা টেন্স জানলে মোটামুটি সব জায়গায় চলতে ফিরতে পারবো, এখানেও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা মানে ভাব চলে আসছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা আবহাওয়া দেখতে পাচ্ছি যে গার্মেন্টসের পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন হচ্ছে হতে থাকবে, খেতে থাকবে, যেতে থাকবে, মারতে থাকবে, ধরতে থাকবে। যেমন আমি কাজটি করতে থাকবো, তারা সিনেমাটি দেখতে থাকবে, সে ডাক্তার হতে থাকবে, সে ধনী হতে থাকবে। তাহলে এই যে দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে এখানে? গার্মেন্টস এর পণ্যগুলো, এটাই হচ্ছে কিন্তু আমার অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতে হবে। এটা এখানে সাবজেক্ট অলরেডি, হ্যাঁ। তাহলে গার্মেন্টস এর পণ্যগুলো এর ইংরেজি কি হবে? দা গুডস অফ গার্মেন্টস। আমরা জানি গুডস মানে, কিন্তু দেখেন গুড মানে ভালো। ইংলিশটা, হ্যাঁ, কত মোড়ে মোড়ে ইংলিশটা চেঞ্জ হয়। আমরা জানি গুড মানে ভালো, ওর সঙ্গে একটা এস যোগ করে দিলাম। কোথায় গুড মানে ভালো, আবার কোথায় গুডস মানে মালপত্র বা দ্রব্যাদি, যে কোনো প্রোডাক্ট, পণ্য দ্রব্য, একে ইংলিশে গুডস বলে। তাহলে গুড মানে ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে একটা এস যোগ করে দিয়ে এগুলোকে আমি নাউন করে দিয়েছি। দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলি কি হতে থাকবে? বিদেশে রপ্তানি হতে থাকবে। তার মানে গার্মেন্টস এ উৎপন্ন হবে, আর ওদিক দিয়ে এটা প্রোডাকশন হতে থাকবে বিদেশে, এগুলো রপ্তানি হতে থাকবে, এক্সপোর্ট হতে থাকবে, এক্সপোর্টেড। এক্সপোর্ট মানে রপ্তানি করা। আর দেখেন, ভার্বের ভি 3, এক্সপোর্টের ভি 3 হচ্ছে এক্সপোর্টেড। এই জন্য বলি, বেশি বেশি করে আমাদের ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। আমি 2টা 3টা কথা বলি যে আমাদের যদি 500 700 বা 1000 ভার্ব ফর্ম মুখস্থ করা থাকে, যদি আমাদের কিছু সাবজেক্ট জানা থাকে, আর যদি কিছু আমরা অবজেক্ট জানি, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর অল্প কিছু গ্রামার, টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, মোডাল, সেমি মোডাল, এগুলা জানলে আমরা খুব ইজিলি বাক্য তৈরি করতে পারবো। কিভাবে সেটা আমি একটু দেখাই সামান্য 1 মিনিটের ভিতরে। যেমন দেখেন, এখানে আমি একটা বাক্য লিখলাম যে, সরি, একটা সাবজেক্ট নিয়েছি হি, একটা সাবজেক্ট নিলাম হচ্ছে হি। আচ্ছা, আমাদেরকে তাহলে কি বললাম, প্রথমে কিছু সাবজেক্ট মুখস্থ করতে হবে। সাবজেক্ট কি বলেন তো? হি, সি, উই, ইট, হ্যাঁ, দে, কারোর নাম রনি, মিতা, তারপর যে কোনো একজনের নাম এখানে সাবজেক্ট। তো আমি এখানে একটা সাবজেক্ট নিয়েছি, প্রোনাউন নিয়েছি একটা হি। প্রোনাউন গুলা কিন্তু সাবজেক্ট হয়, হি নিলাম। আচ্ছা, হি এর পরে
আমরা এখানে অবজেক্ট আগে না দিয়ে সাবজেক্টের পরে ভার্ব বসে। তো এখানে আমরা একটা ভার্ব দিলাম হচ্ছে পেলে, PLAY। দেখেন, হি পেলে। তো একটু ভুল হলো, কারণ হি পেলে এটা বোঝাতে চাচ্ছি সে খেলে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, এগুলো হি প্লেস হবে। তাহলে আমরা যদি বলি হি প্লেস, এ একটা বাক্য কিন্তু অলরেডি হয়ে গেল। আমি যদি এটা লিখি, আই রাইট, WRITE, আই রাইট, আমি লিখি। এরপর যদি একটা লিখি, মনে করেন কারণ নাম দিলাম মিতা, MITA, মিতা গায়, গাওয়া ইংরেজি সিং, SING, আর এরপরে একটা এস হবে এই ভার্বের পরে। এর মিতা সিংস, এই ভার্বের পরে এসটা সবসময় একটু সতর্কতার সাথে দিতে হবে, কারণ এইটা একটি মাত্র টেন্সের ক্ষেত্রে বসে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তবেই কিন্তু এটা বসবে, আর কোনো জায়গায় বসবে না। তো আমি কয়েকটা বাক্য অলরেডি লিখে ফেলেছি, ছোট ছোট বাক্য। হি প্লেস, আই রাইট, মিতা সিংস। দেখেন, এখানে ইচ্ছা করলে আমি একটা অবজেক্টও বসাতে পারি সুন্দরভাবে, মিতা সিংস এ সং, ASONG, মিতা সিংস এ সং, মিতা একটা গান গায়। আচ্ছা, এই বাক্যটা আরো একটু বড় করতে পারেন, মিতা সিংস এ সং। দেখেন, আমি একটু এটা কালার করি, মিতা সিংস এ সং, মিতা একটা গান গায়। আচ্ছা, মিতা গান গায়, মিতা গান গায় কাদের সাথে, এখানে একটু বড় করে দিলাম, WITH, মিতা সিংস এ সং উইথ হার ফ্রেন্ড, HER, উইথ হার ফ্রেন্ডস, FRIENDS, মিতা গান গায় তার বন্ধুদের সাথে, মিতা সিংস এ সং উইথ হার ফ্রেন্ডস। আচ্ছা, এটা যদি বলি কোথায় গান গায়, তাহলে এটা বলা যায় ইন দা ফিল্ড, বা এটা বলা যায় ইন হিজ রিডিং রুম, ইন হার যেহেতু মেয়ে, HER, ইন হার রিডিং রুম, READING, রিডিং রুম, ROOM। কি হলো, মিতা সিংস এ সং উইথ হার ফ্রেন্ডস ইন হার রিডিং রুম। মনে করেন আজকে ছুটির দিন, শুক্রবার, মিতা তার কিছু বন্ধুদের ডেকে নিয়ে আসছে যে আসো আমরা আমার বাসায় আমার রুমের ভিতরে গান প্র্যাকটিস করি। মনে করেন সবাই খুব একটু গান পাগল। তো বলা হচ্ছে মিতা সিংস এ সং উইথ হার ফ্রেন্ডস ইন হার রিডিং রুম, তার রিডিং রুমে মিতা তার বান্ধবীদের সাথে গান গায়। আচ্ছা, এই গানটা সে কি জন্য গাচ্ছে? মনে করেন মিতার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে গান গাচ্ছে, তাহলে কি হবে, অন দা ওকেশন, OCCASION, অন দা ওকেশন অফ হার বার্থডে, HER, অন হার বার্থডে, BIRTHDAY। বাক্যটা ছিল মিতা সিংস, সেখান থেকে আমি টেনে লম্বা করে অনেক দূরে নিয়ে এসেছি। এইভাবে আমাদেরকে, আমি আজকে একটু সময় পাইলে শেষের দিকে আমি ক্লজটা করাবো, কারণ ক্লজের ব্যবহার না জানলে বড় বড় বাক্য তৈরি করা যায় না। আমরা কথা বলতে গেলে আমাদের প্রতিনিয়ত বড় বাক্যের প্রয়োজন হয়, শুধু ছোট বাক্য দিয়ে বেশি দূর আগানো যায় না, বেশি দূর কথা কিন্তু বলা যায় না। এই জন্য আমাদের এই বড় বড় বাক্যের ব্যবহারটা শিখতে হয়। মিতা সিংস এ সং উইথ হার ফ্রেন্ডস ইন হার রিডিং রুম অন দ্য ওকেশন অফ হার বার্থডে। দেখেছেন, মিতা তার বান্ধবীদের সাথে গান করে তার রিডিং রুমে বসে, কি উপলক্ষে, অন দা ওকেশন অফ হার বার্থডে, তার জন্মদিন উপলক্ষে। তাহলে এইভাবে আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা একটু দেখি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসেস, এখানে আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম, বা দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে নেওয়া হচ্ছে না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আমরা দেখলাম। এরপর দেখলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, দ্য গুডস অফ গার্মেন্টস, এটার অর্থ হচ্ছে গার্মেন্টস এর পণ্যগুলো উইল বি বিং। এই দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন হচ্ছে শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি। তো এখানে কি হয়েছে, উইল বি বিং। আমরা আগেই জেনেছি যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং শব্দটা থাকে। তাহলে দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড অ্যাব্রোড রেগুলারলি, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে একটা বিন ব্যবহার হবে, BEEN, এবং আরেকটা জিনিস ব্যবহৃত হবে, সেটা হচ্ছে VPP, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো আমরা অবশ্যই জানি।
হ্যাঁ, এটা আমরা অবশ্যই জানি। যেমন জানানো হয়েছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন ইনফর্মড। আমদানি করা হয়েছে, হ্যাজ বিন ইম্পোর্টেড। পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে, দ্য পুলিশ হ্যাজ বিন ইনফর্মড। আচ্ছা, এখানে বিন কোথা থেকে আসলো বা বিন মূলত কিভাবে সৃষ্টি হলো, এটা যদি একটু বলি। যেমন আমরা একটু আগে দেখেছিলাম ওই ভার্ব ফর্মের ক্ষেত্রে, ইট মানে হচ্ছে খাওয়া বা খাই, আর এর পাস্ট ফর্ম হচ্ছে এট, ATE। আর এই ইট ভার্বের V3 ফর্ম হচ্ছে, তৃতীয় যে ফর্মটা V3 ফর্ম পাস্ট পার্টিসিপেল, ওইটা হচ্ছে ইটেন। আর এই বি ভার্বের বি মানে হওয়া, এই বি ভার্বের V3 ফর্মটা হচ্ছে বিন। এই বিন শব্দের অর্থ হচ্ছে হইয়াছে, বা মানে এমন একটা ভাব বুঝাবে যে পুলিশকে জানানো হইয়াছে। মনে করেন বাড়ির পাশে একজন খুন হয়েছে, এটা পুলিশকে জানানো হয়েছে, দ্য পুলিশ হ্যাজ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এই বিষয় সম্পর্কে পুলিশকে জানানো হইয়াছে। এবছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে, আ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড। এই দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এই হ্যাজ বিন বা হ্যাভ বিন আসে, আর সঙ্গে V3 তো থাকবেই। তাহলে এবছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে, আ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া ইন দিস ইয়ার। এই বছর। হুম। আচ্ছা, লক্ষ্য করুন এই বাক্যটিতে কে আমদানি করেছে, কারা আমদানি করেছে, তাদের নাম কিন্তু উল্লেখ করা নেই। অর্থাৎ সাবজেক্ট না থাকায় এখানে বাই হয়নি। প্রথমেই আমরা ক্লাসের শুরুতে এটা আলোচনা করেছিলাম যে সাবজেক্ট না থাকায় এখানে কি লেখা রয়েছে বাংলাদেশ সরকার আমদানি করেছে, বা অমুক ট্রেডার্স তমুক ট্রেডার্স অমুক এন্টারপ্রাইজ আমদানি করেছে, নো, এখানে কারো নাম লেখা নেই। শুধু বলা হয়েছে যে এই বছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হইয়াছে। এই হইয়াছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর জন্য এখানে হ্যাজ বিনটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাক্যের উদাহরণ। দেখেন বড় একটা বাক্য কিভাবে আমরা প্যাসিভ মুডে বলতে পারি, আমরা সর্বশেষ এটা দেখে অন্য জায়গায় যাব। বিশিষ্ট আইটি প্রফেশনাল, আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে, তারিক মাহমুদ একজনের হচ্ছে নাম, বিশিষ্ট আইটি প্রফেশনালিস্ট, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। কারা নির্বাচিত করেছে, কোনো কর্তৃপক্ষের নাম নাই। দেখেন বড় একটা বাক্য। এই বাক্যটার থেকে আমরা এখানে সাবজেক্টটা খুঁজে আগে বসাবো। তো এখানে সাবজেক্টটা হচ্ছে বিশিষ্ট আইটি প্রফেশনাল, এইটা। হুম। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এইটা আমরা আগে দিব। তাহলে এর অর্থ কি হবে, এইটাকে হবে হচ্ছে রিনাউন্ড মানে হচ্ছে বিশিষ্ট বা বিখ্যাত, আমরা এটা অবশ্যই জানি। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এই দেখেন সাবজেক্ট আগে বসিয়ে দিলাম কতটুক, রিনাউন্ড আইটি প্রফেশনালিস্ট তারিক মাহমুদ। এরপর কি, যেহেতু নির্বাচিত করা হইয়াছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস। তাহলে হ্যাজ বিন ইলেক্টেড কি হবে, হ্যাজ বিন ইলেক্টেড নির্বাচিত করা হইয়াছে। কিসের, প্রেসিডেন্ট অব বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর দ্য ইয়ার অফ 2019 to 2020। তাহলে এই যে বড় একটা বাক্য, এই বাক্যের প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করে সেই সাবজেক্ট আমাকে বসাতে হবে, তারপর এর অক্সিলারি ভার্ব বা যে ভার্বটা থাকবে সেটা দিতে হবে, তারপর এখানে অবজেক্ট বা বাদ বাকি অংশটা দিতে হবে। এইভাবে দেখেন এখানে আরো অনেক অনেক বাক্য করা যায়। সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছিল। আপনি যখন পেপার পড়বেন, বাংলাদেশে একটা ডেইলি একটা ইংরেজি সংবাদপত্র আছে খুব প্রচলিত, দ্য ডেইলি স্টার। এটা খুব চলে। তো এই দ্য ডেইলি স্টার আমি পড়তে বসলাম, দেখলাম যে আমি হেডলাইনে প্রথমেই লেখা দেখতে পেলাম যে 10 people ওয়ার কিল্ড অন ঈদ ডে। যেমন ঈদের দিন এই বছর বাংলাদেশে অনেকগুলা সড়ক দুর্ঘটনা ঘটেছে, প্রতি বছর এইটা হয়, আমি ছোটবেলা থেকে এটা লক্ষ্য করেছি। কারণ ঈদের দিনে অনেক ইয়াং ছেলেপেলে অথবা ঈদের আগে রাস্তাঘাটে প্রচুর ভিড় থাকে, ঢাকা থেকে লোকজন গ্রামের বাড়িতে ফিরে, এবং ঈদের পরেও লোকজন যখন ঢাকায় ফিরে
তখন সারা বাংলাদেশে গতকাল নাকি তার আগের দিন, গত পরশুদিন প্রায় 10টা বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে, 10টা। হুম। এটা যদি বাংলাদেশের নিউজ পেপার, আপনি ওখানে লাইক দেওয়া থাকে বা ফেসবুকে হয়তো দেখতে পাবেন। তো এই যে দেখেন, সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছিল, এটা না বলে আমি যদি বলি, পেপারে লেখা আছে যে ডেইলি স্টারের আজকের মনে করেন শিরোনামটা, যে বরিশালে সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছে। এই বাক্যটা দেখবেন পেপারে এইভাবে লেখা থাকবে, 10 পিপল ওয়ার কিল্ড। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল হচ্ছে, 10 পিপল, 10 জন লোক, এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল। 10 পিপল ওয়ার কিল্ড, 10 জন লোক নিহত হইয়াছিল। বা এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেন, এটা এইভাবে হবে, 10 পিপল হ্যাভ বিন কিল্ড অন দ্য রোড অ্যাক্সিডেন্ট ইন বরিশাল। অর্থাৎ বরিশালে সড়ক দুর্ঘটনায় 10 জন লোক নিহত হইয়াছে। দেখছেন? তাহলে এই বাক্যগুলো এখানে কিভাবে আমরা করব? এখানে প্রথমে সাবজেক্টটা বের করব, তারপর অক্সিলারি ভার্ব, তারপর এখানে অবজেক্ট। এখানে আরো দেখতে পাচ্ছি, এগুলো একটু প্র্যাকটিস করবেন। বইটি প্রকাশিত হবে, দ্য বুক উইল বি পাবলিশড, দ্য বুক উইল বি পাবলিশড। ইন্টারভিউ এর ফলাফল তোমাকে পরে জানানো হবে। আপনি এক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, ভাইবা, তো আপনি তাদের কাছে বলছেন, স্যার আমার এই রেজাল্টটা কবে দেওয়া হবে? তারা বলল, ইউ উইল বি ইনফর্মড লেটার, তোমাকে পরে জানানো হবে দ্য রেজাল্ট অফ দ্য ইন্টারভিউ। এখানে আরো বড় বড় বাক্য আছে, দেখেন এগুলো আমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকায় একটা বড় কনফারেন্স হল রয়েছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক আহ সম্মেলন কেন্দ্র। এটা আমি দেখেছি, অনেক বড়, প্রায় হাজার হাজার লোকের একটা কনফারেন্স হল। তো এই বাক্যগুলা কিন্তু আমরা এই এতক্ষণ যেভাবে করলাম এইভাবে করব। এখন আমরা আরো একটা সহজ নিয়ম আজকে একটু দেখব, মডাল অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। মডাল অক্সিলারি ভার্ব আমাদের নিশ্চয়ই মনে আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার, হ্যাঁ এইগুলো। তো এইগুলো থাকলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব? এইগুলো থাকলে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে, এই মডাল ভার্বের পরে বি ভার্ব যোগ করতে হবে, মডালের পরে বি যোগ করতে হবে, প্লাস ভার্বের পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ করতে হবে। হুম। এইটা দিয়ে দেখি আমরা, পবিত্র কোরআন শরীফ শেখা উচিত। দেখেন, শুড মানে উচিত, হ্যাঁ, এখানে আপনাকে শুড বি দিতে হবে। যদি বলা হয়, আমি আপনাকে বললাম যে আপনার পবিত্র কোরআন শরীফ পড়া উচিত, তাহলে উচিত ইংরেজি কি? শুড। আমি যদি বলি ইউ শুড রিড অর ইউ শুড রিসাইট, রিসাইট মানে আবৃত্তি করা, ইউ শুড রিসাইট দ্য হোলি কুরআন, এখানে আমি ডিরেক্ট শুড ব্যবহার করলাম। কিন্তু এখানে মনে করেন আমি বললাম যে মিস্টার করিম সাহেবের পবিত্র কোরআন শেখা উচিত, এখানে সাবজেক্ট থেকে গেল করিম সাহেব। কিন্তু আমি যদি শুধু এইটুক বলি যে পবিত্র কোরআন শেখা উচিত, বা আমাদের পবিত্র কোরআন শেখা উচিত, কি হবে? উই শুড, উই শুড রিসাইট বা উই শুড লার্ন দ্য হোলি কোরআন। আর এখানে উই যখন বাদ দিয়ে দিব, শুধু এইটুক থাকবে, পবিত্র কোরআন শেখা উচিত, তখন ওই শুড এর পরে একটা বি যোগ করতে হবে। অর্থাৎ এই মডাল ভার্ব যদি কোনো বাক্যে থাকে, এই যে উপরে যে মডাল ভার্ব গুলো দেখতে পাচ্ছি, এই মডাল ভার্ব কোনো বাক্যে থাকলে সেই বাক্যগুলোকে প্যাসিভ করতে গেলে এই দেখেন মডাল ভার্বের পরে বি দিতে হয়, মডাল ভার্বের পরে শুধু অতিরিক্ত একটা বি দিতে হয়, আর কিচ্ছু দেওয়া লাগবে না। মডাল ভার্ব বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পবিত্র কোরআন শেখা উচিত, দ্য হোলি কোরআন শুড বি লার্নড। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাল্টিপল স্টেপস অর্থাৎ বহুমুখী পদক্ষেপ, ক্যান বি টেকেন, এই দেখেন টেক ভার্বের V3 ফর্ম টেকেন, এটা কিন্তু আমাদের পূর্ব থেকে মুখস্থ থাকা লাগবে। মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম, যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে। আর এই সম্পর্কে আরো তথ্য ল্যাব আছে, যাই হোক। তো এইভাবে নিচেই দেখেন অনেকগুলো আমি দিয়েছি, এইভাবে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই একটা দিয়েছি, এইটার কিন্তু ইংলিশটা আমি অনেক নিচে অ্যান্সার স্ক্রিপ্টটা, এটা প্রথমে এখানে বাংলাটা দিয়েছি যে আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে
তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। হুম, করা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা হয়। এগুলো আমরা প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই আমরা পারবো। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে আমরা একটু স্পোকেনের কয়েকটা রুল দেখি যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের কাজে লাগে। এমন কয়েকটা রুল আমরা দেখি, ছোট ছোট কয়েকটা রুল দেখি, তারপর আমরা বড় বড় বাক্যও দেখব। যেমন এখানে আমরা যদি এটা বলি যে আজকের আবহাওয়াটা মনে করেন, বলা হচ্ছে যে জাস্ট ওয়েট। হুম, আজ আবহাওয়া খুব ঠান্ডা। যেমন বাংলাদেশে এখন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখলাম এক পশলা বৃষ্টি হয়েছে। তো আজ আবহাওয়া খুব ঠান্ডা। কিভাবে বলবো? দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে। সে খুব সুন্দর দেখাচ্ছে, তাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে কোনো ব্যক্তিকে দেখাচ্ছে বা দেখায় এমন হলে লুকস হয়। শি লুকস ভেরি বিউটিফুল। শি লুকস ভেরি বিউটিফুল, তাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই কফিটি খুব আহ শক্তিশালী, মানে ভালো বা দামি। দিস কফি ইজ ভেরি স্ট্রং বা ভেরি টেস্টি, এটা দিলে হয়। সিনেমাটি খুব বিরক্তিকর ছিল। দ্য মুভি ওয়াজ ভেরি বোরিং। আমাদের এই শব্দগুলো প্রায়ই কিন্তু প্রয়োজন হয়। মনে করেন আপনি একটা সিনেমা দেখলেন সময় নষ্ট করে, দেখার পরে কাউকে বলতে চাচ্ছেন না, সময় নষ্ট করে সিনেমাটা দেখলাম, এটা খুব বিরক্তিকর ছিল। দ্য মুভি ওয়াজ ভেরি বোরিং। সে খুব জোরে কথা বলে। হি স্পিক্স ভেরি লাউডলি। পরীক্ষাটি খুব কঠিন ছিল। এগুলো আমরা একটু পড়ে ফেলি, এগুলো একটু পড়েন তো, বাংলাটা এবং ইংলিশটা। দেখবেন আমাদের অনেক কাজে দেবে, ডে টু ডে লাইফের প্রয়োজনীয় ইংলিশ। Yes, sir. The test was very difficult. পরীক্ষাটি খুব কঠিন ছিল। Your dress is very pretty. তোমার পোশাকটি খুব সুন্দর। This soup is very tasty. এই স্যুপটি খুব সুস্বাদু। The baby is very cute. বাচ্চাটি খুব সুন্দর। The road is very dangerous. রাস্তাটি খুব বিপজ্জনক। Her handwriting is very neat. তার হাতের লেখাটি খুব পরিপাটি। The music is very loud. গানটি খুব জোরে বাজছে। This chair is very comfortable. এই চেয়ারটি খুব আরামদায়ক। The water is very deep. পানি খুব গভীর। আচ্ছা, তাহলে দেখেন এখানে তাহলে আমরা এই বাক্যগুলো দেখলাম। এরপর আমরা আরো কিছু দেখব। বাতাস খুব প্রবল, মনে করেন জোরে ঝোড়ো বাতাস হচ্ছে, তখন আমরা বলতে পারি যে বাতাসটি খুব প্রবল। দা উইন্ড ইজ ভেরি স্ট্রং। চা খুব তেতো, মনে করেন এত কঠিন করে এত ডিপ চা তৈরি করেছে যে লিকার বেশি দিয়েছে, চিনি কম, তো বলা হচ্ছে দা টি ইজ ভেরি বিটার। এই বিটার মানে হচ্ছে তিতো। বইটি খুব পুরানো, মনে করেন আপনি লাইব্রেরি থেকে বই পড়তে পড়তে একটা পুরাতন বই খুঁজে পেয়েছেন। দা বুক ইজ ভেরি ওল্ড। ছবিটি খুব পরিষ্কার। দা পিকচার ইজ ভেরি ক্লিয়ার। খাবারটি খুব মশলাদার। একটা খাবার রান্না করা হয়েছে, বাংলাদেশে অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্ট এটা তৈরি করা হয়, বিরিয়ানিতে অনেক বেশি মশলা ব্যবহার করে। বলা হচ্ছে দ্য পিকচার ইজ ভেরি, সরি, খাবারটি খুব মশলাদার। দা ফুড ইজ ভেরি স্পাইসি। স্পাইসি খুব, ভেরি স্পাইসি মানে খুব মশলাদার। বাচ্চাটি খুব চালাক। একটা বাচ্চা আপনার সামনে খেলা করছে, কিন্তু তার ব্রেইন অনেক, বিভিন্ন চালাকি পানা করছে, আপনি তাকে বলছেন যে দ্য চাইল্ড ইজ ভেরি স্মার্ট। নদীটি খুব প্রশস্ত। দ্য রিভার ইজ ভেরি ওয়াইড। দেখছেন, নতুন নতুন ওয়ার্ড আমরা এখানে শিখতে পারছি। ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত। ভবনটি খুব লম্বা। দেখবেন আপনাদের ওই সব দেশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে, এখন ঢাকাতেও দেখা যায় 20 তলা 30 তলা। পৃথিবীর সব থেকে সুউচ্চ ভবনগুলো দেখা যায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে। লম্বা বিল্ডিং অনেক, 50 100 150 তলা। ভবনটি খুব লম্বা। দ্য বিল্ডিং ইজ ভেরি টল। তার চুল খুব লম্বা। হেয়ার, হার হেয়ার ইজ ভেরি লং। এই ছুরিটি খুব ধারালো। দিস নাইফ ইজ ভেরি শার্প। বালি খুব গরম। দ্য স্যান্ড ইজ ভেরি হট। এগুলো আমি শেয়ার করব। এগুলো পড়লে কি হবে, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি আমাদের মুখের জড়তা চলে যাবে। এগুলো পারি আমরা, দেখবেন পারেন, হ্যাঁ, কিন্তু তারপরে এগুলো পড়লে কি হয়, কথা বলার একটা ফ্লো তৈরি হয়, নিজের ভিতরে একটা ফ্লো চলে আসে। সমস্যাটি খুব জটিল। দ্য প্রবলেম ইজ ভেরি কমপ্লেক্স। হুম, ফুলগুলো খুব তাজা। দা ফ্লাওয়ার্স আর ভেরি ফ্রেশ। তার কাপড়গুলা খুব নোংরা, মনে করেন আপনার পাশে একজন বসেছে, তার কাপড় থেকে গন্ধ বের হচ্ছে, তো বলা হচ্ছে হিজ ক্লথস আর ভেরি ডার্টি। বরফ খুব ঠান্ডা। দা আইস ইজ ভেরি কোল্ড। ট্রেন খুব দেরি করেছে। আপনি অফিসে যাবেন, আজকে ট্রেন হয়তো বাংলাদেশে যেটা হয় অনেক দেরি করে মাঝে মাঝে, তো দ্য ট্রেন ইজ ভেরি লেট। কম্পিউটারটি খুব ধীর। দ্য কম্পিউটার ইজ ভেরি স্লো। দ্য কম্পিউটার ইজ ভেরি স্লো। আমরা দেখেন এখানে আমাদের আরো কিছু রুল একটু দেখি। যেমন
ছোট ছোট কয়েকটা রুল। আমি খুশি, আম হ্যাপি। আমি দুঃখিত, আম স্যাড। আমি রাগান্বিত, আম অ্যাংরি। আমি উত্তেজিত, আম এক্সাইটেড। তাহলে এখানে কিন্তু আমরা বেশিরভাগ অ্যাজেক্টিভের ব্যবহার দেখছি, শেষে অ্যাজেক্টিভ। আমি উত্তেজিত, আম এক্সাইটেড। আমি বিরক্ত, আম বোর্ড। আমি বিভ্রান্ত, আই এম কনফিউজড। মাঝে মাঝে আমরা এমন একটা ডিসিশন নিতে বা যে কোনো জায়গায় আমরা বিভ্রান্ত হয়ে যাই, তো বলা হচ্ছে আম কনফিউজড। আমি ভীত, আম স্কেয়ার্ড। আই এম স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে ভীত। আমি সাহসী, আই এম ব্রেভ। আমি শক্তিশালী, আই এম স্ট্রং। আমি দুর্বল, আই এম উইক। সাথে সাথে একই সাথে আমাদের একটা সেন্টেন্সও শেখা হয়ে যাচ্ছে, এবং এই সেন্টেন্স গুলার শেষে আমরা অনেক অ্যাজেক্টিভ দেখতে পাচ্ছি। আমি শক্তিশালী, আই এম স্ট্রং। স্ট্রংটা কিন্তু অ্যাজেক্টিভ। আমি দুর্বল, আই এম উইক। আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। হাংরি। আমি পূর্ণ, আই এম ফুল। আমি হারিয়ে গেছি, আই এম লস্ট। দেখেন মেলার ভিতরে অনেক সময় গিয়ে ছোট বাচ্চারা হারিয়ে যায়, তো বলা হচ্ছে যে সে হারিয়ে গেছে, হি ইজ লস্ট। আমি আমাকে পাওয়া গিয়েছে, আই অ্যাম ফাউন্ড। আই অ্যাম ফাউন্ড। এরপর আরো দেখা যাচ্ছে আমি প্রস্তুত, আই অ্যাম রেডি। আমি দেরি করেছি, আই অ্যাম লেট। এগুলো একটু পড়ে ফেলি আমরা। আহ, আমি তাড়াতাড়ি করেছি, আই এম আর্লি। আমি ধৈর্যশীল, আই এম পেশেন্ট। আমি অধৈর্য, আই এম ইমপেশেন্ট। আই এম কাইন্ড, আমি দয়ালু। আই এম ক্রুয়েল, আমি নিষ্ঠুর। আই এম অনেস্ট, আমি সৎ। আই এম ডিসঅনেস্ট, আমি অসৎ। আই এম জেনারাস, আমি উদার। আই এম সেলফিশ, আমি স্বার্থপর। আই এম পোলাইট, আমি ভদ্র। আই এম রুড, আমি অভদ্র। আই এম সাম, আমি শান্ত। হ্যাঁ, এটা উচ্চারণ করব ক্লাম। হ্যাঁ, এটা হচ্ছে কাম। এটা উচ্চারণটা হবে কাম। CALM। এখানে এলটা কিন্তু সাইলেন্ট থাকবে। আই এম কাম। আমি শান্ত। দেখেন এই বাক্যগুলাকে মাত্র 1 সেকেন্ডের ভিতরে, এখানে অনেকগুলা বাক্য, প্রায় 27-28টা বাক্য, এই বাক্যগুলোকেই আমরা অল্প সময়ের ভিতরে সব নেগেটিভ করে দিতে পারি। কিভাবে? শুধু ওই অক্সিলারি যে ভার্ব আছে এর পরে এম, নট লাগবে। এম এর পরে নট লাগিয়ে দেবো। দেখছেন, এইটাই হচ্ছে সূত্র। এইটাই হচ্ছে ইংরেজি শেখার সব থেকে একটা সুন্দরতম ওয়ে। যেমন আমরা কিছু বাক্য শিখেছিলাম যে 30+ সেন্টেন্স উইথ অন ভার্ব। গত ক্লাসে দেখিয়েছিলাম যে একটা ভার্ব দিয়ে 30 রকমের 30টা বাক্য করা যায়। এখানেও কিন্তু ঠিক তাই। আমরা বাক্যটা লিখলাম, আমি প্রস্তুত, প্রথম বাক্য আম রেডি। আমি প্রস্তুত নই, আই এম নট রেডি। আমি দেরি করেছি, আই এম লেট, আই এম নট লেট। আমি তাড়াতাড়ি করেছি, আই এম আর্লি, আই এম নট আর্লি। I am patient, I am not patient. I am impatient, I am not impatient. I am kind, I am not kind. I am cruel, I am not cruel. তাহলে এখানে কি হলো? মুহূর্তের ভিতরে সব নেগেটিভ হয়ে গেল। আবার দেখেন আরো একটা সূত্র বলি, এই বাক্যগুলোকে 1 সেকেন্ডের ভিতরে ইন্টারোগেটিভ করা যায়, প্রশ্নবোধক। কি করা যায় বলেন? ইন্টারোগেটিভ করা যায়। যেমন দেখেন, এই যে আই অ্যাম রেডি, প্রথম বাক্যটা দেখেন, এর নেগেটিভ করেছে আই অ্যাম নট রেডি। এটার ইন্টারোগেটিভ করা যায়, অ্যাম আই রেডি? অ্যাম আই লেট? অ্যাম আই আর্লি? অ্যাম আই কাইন্ড? অ্যাম আই ক্রুয়েল? বুঝতে পেরেছেন সিস্টেমটা? জি স্যার। হুম। তাহলে দেখেন এটা হচ্ছে সিস্টেম। এই যে বলি না যে সহজে ইংরেজি শেখানো হয় বা শেখা যায়, কিভাবে? এইটাই হচ্ছে সেই সহজ পথ। তাহলে আমরা কয়টা শিখলাম অলরেডি? এটা অ্যাফার্মেটিভে আছে সামনে যেটা, এটা নেগেটিভ শিখলাম, এটার ইন্টারোগেটিভ শিখলাম। সঙ্গে সঙ্গে আমরা এটার নেগেটিভ ইন্টারোগেটিভ শিখতে পারি। আই অ্যাম রেডি, আই অ্যাম নট রেডি। হ্যাঁ, বলেন তাহলে। আমি আই লেট, হুম। আই আর্লি। হুম। Amn't I patient? হুম। Amn't I impatient? হুম। Amn't I kind? Amn't I cruel? হুম। Amn't I honest? হুম। Amn't I dishonest? Amn't I generous? হুম। Amn't I selfish? হুম। Amn't I polite? Amn't I rude? Amn't I calm? কাম। দেখছেন, এটা কাম বলবে। তাহলে একই সাথে আমরা এখানে বাক্য আছে মনে করেন 25টা, তাহলে আমরা 25 × 4, তাহলে এই 25টা বাক্যকে আমরা টেনে লম্বা করে 100টা বাক্য শিখে ফেললাম মাত্র 1 মিনিটে। এইভাবে যে কোনো বাক্য, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে আমি একটু লিখে দেখাই, মানে কিভাবে অল্প কথাকে বেশি দূরে নিয়ে যাওয়া যায়, কিভাবে এটাকে বেশি বড় করা যায়। আমি একটা বাক্য লিখলাম, আই আই প্লে, PLAY, আই প্লে ফুটবল, FTBA
এল এল, আই প্লে ফুটবল। এই বাক্যটা আমি লিখলাম যে আই প্লে ফুটবল। আমি দুইটা রুল একটু দেখাবো, ইনডেফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস। তো এটাকে কি লিখলাম? এটাকে লিখলাম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, এইটার নেগেটিভটা কি হবে আমরা নিশ্চয়ই জানি, আই ডু নট প্লে ফুটবল। আর এই ডু নট কেন আসলো? আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট আসে। আই ডু নট প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল। আচ্ছা, এটার প্রশ্নবোধকটা কি হবে? ইন্টারোগেটিভ। ডু আই প্লে ফুটবল কি হবে? ডু আই প্লে ফুটবল। আচ্ছা, আর এর নেগেটিভ ইন্টারোগেটিভটা কেমন হয়? ডোন্ট আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল। দেখেছেন? আচ্ছা, এইটা যদি হয়, এইবার কন্টিনিউয়াস ফর্মটা যদি বলি, আই অ্যাম প্লেইং ফুটবল। দেখেন, ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেগেটিভ করার জন্য কি এনেছেন? ডু নট বা ডাজ নট। আচ্ছা, does এইটা not. এইটা যদি আমি একটু এভাবে লিখি, আই প্লে ফুটবল না দিয়ে এটা লিখলাম আই অ্যাম প্লেইং ফুটবল। আই অ্যাম, পি এল, পি এল এ ওয়াই আই এন জি, আই অ্যাম প্লেইং, এফ ডবল টি বি এ এল এল, আই অ্যাম প্লেইং ফুটবল। এটা কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। তাহলে এইটার নেগেটিভ কি হবে? এই অ্যাম এর পরে শুধু নট হবে। আই অ্যাম নট প্লেইং ফুটবল। আমি কি ফুটবল খেলছি? অ্যাম আই প্লেইং ফুটবল, অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনলে পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে, এইটার ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আসে। অ্যাম আই প্লেইং ফুটবল, অ্যাম আই গোয়িং টু স্কুল, অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই প্লেইং ক্রিকেট। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? অ্যাম নট আই প্লেইং ফুটবল, অ্যাম নট আই ইটিং রাইস। তাহলে এখানে আমি এইটা বোঝাতে চাচ্ছি মূলত যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে যদি আমি নেগেটিভ করা শিখি, ইন্টারোগেটিভ করা শিখি, নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখি, তাহলে ওই যে নিয়ম দিয়ে শিখলাম, ওই নিয়মের অধীনে পৃথিবীতে যত লক্ষ কোটি কোটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য আছে, আমি ওইগুলাকে কিন্তু ওই নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো যদি একটা নিয়ম শিখি। এখানে ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দিয়েও ঠিক তাই। আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে, এই যে দেখেন এখানে নেগেটিভ করলাম আই এম প্লেইং ফুটবল, আই এম নট প্লেইং ফুটবল। আপনাকে একটা নতুন বাক্য দিলাম যে বলেন তো, আই এম ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি। নেগেটিভ কি হবে? আপনি অলরেডি জানেন যে ওই এম এর পরে নট দিলে আর কিচ্ছু করা লাগবে না, বাক্যটা নেগেটিভ হয়। আই এম নট ড্রাইভিং এ কার। দেখেছেন? তাহলে এই সূত্রগুলা, এই স্ট্রাকচারগুলা যদি একটু কষ্ট করে মনে রাখা যায়, আর কিচ্ছু লাগে না কথা বলার জন্য। এই যে যে জায়গাটা আমরা প্র্যাকটিস করতেছিলাম, কোথায় ছিলাম জানি, এখানে। আমরা এখানে একটা বাক্য লিখলাম, আই অ্যাম রেডি, আই অ্যাম নট রেডি, অ্যাম আই রেডি, এইন্ট আই রেডি, অ্যাম নট আই রেডি। তাহলে এই একটা 25টা বাক্যকে মুহূর্তের ভিতরে 100টা বাক্যে রূপান্তর করে ফেললাম। এইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে। আমি অস্থির, আই অ্যাম রেস্টলেস। আমি সৃজনশীল, আই এম ক্রিয়েটিভ। আমি যুক্তিবাদী, আই এম লজিক্যাল। আমি আবেগপ্রবণ, আই এম ইমোশনাল। আমি গম্ভীর, আই এম সিরিয়াস। আমি মজার, আই এম ফানি। আমি প্রতিভাবান, আই এম ট্যালেন্টেড, আই এম ট্যালেন্টেড। এই বাক্যগুলোকে ঠিক একই নিয়মে আপনি নেগেটিভ করতে পারবেন, ইন্টারোগেটিভ করতে পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। এই নিয়মগুলো আমরা একটু প্র্যাকটিস করব বাসায়। আচ্ছা, তারপর আমরা Yes, এখানে sir. আরো কিছু একটু নিয়ম দেখি। এই রুলগুলোর মাধ্যমে আমরা আমাদের কথা বলাটাকে অনেক সহজ করতে পারবো। ইংলিশে আজকাল আসলে খুব সহজেই কথা বলা যায়, শুধু আমাদের এই রুলগুলো একটু ফলো করতে হয়, আর কিচ্ছু করা লাগে না। দেখেন, আমি কয়েকটা রুল একটু দেখাই। এই যে এটা হচ্ছে হাউ লং এর একটা ব্যবহার। হাউ লং, হাউ মানে হচ্ছে কতক্ষণ, হাউ লং। যেমন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে একটা রেল স্টেশনে বা কোনো একটা জায়গায় আপনার ওখানে পরিচিত কেউ আপনার জন্য অপেক্ষা করছে, তো আপনি একটু দেরিতে পৌঁছালেন। এবার পৌঁছিয়ে তাকে বলছেন যে তুমি কতক্ষণ অপেক্ষা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং? তুমি সেখানে কতদিন ছিলে? হাউ লং ডিড ইউ স্টে দেয়ার? হাউ লং, প্রথমে হাউ লং আনতে হবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে হচ্ছে মূল ভার্ব। তুমি সেখানে কতদিন ছিলে? মনে করেন একজন বাংলাদেশে এসেছে, আবার ফিরে গিয়েছে, তো বলছেন যে আপনি বাংলাদেশে কতদিন ছিলেন? হাউ লং ডিড ইউ স্টে ইন বাংলাদেশ? অথবা তুমি সেখানে কতদিন ছিলে? হাউ লং ডিড ইউ স্টে দেয়ার? স্টে মানে অবস্থান করা। সে কতক্ষণ সময় নিবে? হাউ লং উইল ইট টেক? এটা কতক্ষণ সময় নিবে? মনে করেন আপনাকে আমি বললাম যে আমি এখন একটা নতুন জিনিস দেখাবো, তো আপনি বলছেন যে স্যার আমার হাতে তো সময় নেই, এটা কতক্ষণ সময় নিবে? তাহলে এটা কতক্ষণ সময় নিবে, হাউ লং উইল ইট টেক?
তারা কতদিন বিবাহিত, অর্থাৎ কতদিন হলো বিয়ে করেছে। হাউ লং হ্যাভ দে বিন ম্যারিড, সেখানে পৌঁছাতে কত সময় লাগে। হাউ লং ডাজ ইট টেক টু রিচ দেয়ার। এবার এই হাউ লং দিয়ে আপনি আরো অনেক বাক্য করতে পারেন, যে কতদিন ধরে তারা জ্বরে ভুগছে, বা কতক্ষণ ধরে তারা এখানে অপেক্ষা করছে, তুমি কতদিন ধরে কাজগুলা করছিলে, তুমি কতদিন ধরে কাজগুলা করছো। অর্থাৎ এইগুলা আমরা হাউ লং দিয়ে এই স্ট্রাকচারের মাধ্যমে বাক্যগুলো আমরা কমপ্লিট করতে পারি। হুম। এইবার দেখেন আচ্ছা। উড ইউ লাইক এর একটা ব্যবহার, উড ইউ লাইক, হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের এটা প্রয়োজন হয়। উড ইউ লাইক এর পরে নাউন অথবা ভার্ব হইতে পারে, যেমন উড ইউ লাইক সাম কফি। আপনার বাসায় আমি বেড়াতে গেলাম প্রথম দিন, আপনি আমাকে বলছেন, স্যার উড ইউ লাইক সাম কফি, আপনি কি কিছু কফি চা খাবেন বা কফি পান করবেন, কফি চান। আমি বলবো ইয়েস, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ কাপ অফ কফি, আমি এক কাপ চা বা কফি খেতে চাই। এরপর আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান, উড ইউ লাইক টু জয়েন আস। আপনি ওখানে একটা কোম্পানি করেছেন, এখান থেকে বাইরে থেকে অনলাইনে জবটা করা যাবে, তো বলছেন যে আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান, উড ইউ লাইক টু জয়েন আস। আপনি কি রাতের খাবার খেতে বাইরে যেতে চান, উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার, উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার। তাহলে এখানে বলছে যে উড ইউ লাইক, অর্থাৎ ভদ্রতার খাতিরে কাউকে প্রশ্ন করতে গেলে, কাউকে কোনো জিনিস জানতে চাইলে সেখানে উড ইউ লাইক ব্যবহার করা হয়। আপনি কি আমাকে সাহায্য করতে চান, উড ইউ লাইক টু হেল্প মি। আপনি কি এক গ্লাস পানি পান করতে চান, উড ইউ লাইক টু গ্লাস অফ ওয়াটার। আপনি কি সিনেমা দেখতে চান, উড ইউ লাইক টু ওয়াচ আ মুভি। তাহলে এখানে আমরা উড ব্যবহার করব, দেখবেন ফরেনাররা, ইংরেজরা, এরা প্রত্যেকটা কথায় কিন্তু উডের ব্যবহার করে। উডটা কিন্তু খুব একটা দারুণ ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, পরে আমরা একটা দেখব, সেটা হচ্ছে অনেক রুল, ইম্পর্টেন্ট রুল, এই রুলগুলা দিয়েই কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমাদের কথাগুলা বলি। এটা হচ্ছে নেভার মাইন্ড। আমরা প্রায় কিন্তু এই কথাটা বলি যে নেভার মাইন্ড ব্যবহার করা হয় যখন কেউ কিছু করতে ভুলে যায় বা কোনো বিষয়ে দুশ্চিন্তা না করার জন্য বলা হয়। আপনি সামনে একটা এক্সাম রয়েছে, খুব দুশ্চিন্তা করছেন, কি হবে কি হবে, পাশ করব না ফেল করব, এখানে আমরা নেভার মাইন্ড ব্যবহার করি। কোনো সমস্যা নেই, আমি এটা নিয়ে, আমি এটা নিজে করব, নেভার মাইন্ড, আই উইল ডু ইট মাই সেলফ। হ্যাঁ, ছোট ছোট ব্যাপার নিয়ে চিন্তা করো না, নেভার মাইন্ড দ্য স্মল ডিটেইলস। হ্যাঁ, আমরা দেরি করলে কোনো ব্যাপার না, নেভার মাইন্ড ইফ উই আর লেট, আমরা যদি দেরি করি বাসায় পৌঁছাতে, কিছু মনে করো না, কোনো সমস্যা নেই, এটা গুরুত্বপূর্ণ নয়, নেভার মাইন্ড ইটস নট ইম্পর্ট্যান্ট। আপনি কোনো একটা বিষয় করে ফেলেছেন, ভুল করে মোবাইল থেকে ডিলিট করে ফেলেছেন, বা যে কোনো একটা কাগজ ছিঁড়ে ফেলেছেন, আমি বললাম যে কোনো সমস্যা নেই, এটা গুরুত্বপূর্ণ নয়। নেভার মাইন্ড অর্থাৎ কোনো সমস্যা না, বা চিন্তা করো না, চিন্তা করবেন না, ইটস নট ইম্পর্ট্যান্ট। সে কি বলেছে তা নিয়ে চিন্তা করো না, নেভার মাইন্ড হোয়াট শি সেইড। কোনো সমস্যা নেই, আমরা অন্য একটা উপায় বের করব, নেভার মাইন্ড উই উইল ফাইন্ড অ্যানাদার ওয়ে, নেভার মাইন্ড উই উইল ফাইন্ড অ্যানাদার ওয়ে। আচ্ছা, এখানে আমরা এই ধরনের অনেক স্ট্রাকচার আছে, অনেক, অর্থাৎ এই স্ট্রাকচার গুলো না জানলে আমাদের কথা বলাটা অনেকটা লেংদি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। এগুলো আমাদেরকে প্রতিনিয়ত জানতে হয়। যেমন দেখেন, একটা স্ট্রাকচার যদি একটু দেখি, স্ট্রাকচার না, এটা হচ্ছে আমি একটা প্রোনাউন্সিয়েশন, এটার উপরে একটা আলাদা ক্লাস নিব। যেমন ব্রিটিশরা যখন, আমরা যখন কথা বলতে চাই ইংরেজিটা শেখার পর ফ্লুয়েন্টলি ব্রিটিশ অ্যাকসেন্টে কিছু কিছু জায়গায় ওরা কিন্তু এই শব্দগুলা, ব্রিটিশরা স্বাভাবিকভাবে ওয়ার্ডের শেষে এই জায়গাগুলোতে যদি আর শব্দটা থাকে, সেখানে কিন্তু ওরা আর এর উচ্চারণ ওইভাবে করে না। কোন কোন জায়গায় করে না, ওইটা আমরা একটু দেখি। যেমন ওয়ার্ডের শেষে আর থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণটা কিন্তু করে না। যেমন দেখেন, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, অ্যাক্টর মানে হবে কি অভিনেতা, ব্রাদার মানে ভাই, ডক্টর মানে ডাক্তার, ফাদার মানে বাবা, টিচার মানে টিচার শিক্ষক। এই ওয়ার্ডগুলা ওরা কি করে, আমরা দেখেন আমরা সরাসরি বলি অ্যাক্টর, হি ইজ এ অ্যাক্টর, আমরা রটা বলে ফেলি। কিন্তু ব্রিটেনে যারা থাকে, ইউকেতে, এরা কি বলে জানেন, হি ইজ আ অ্যাক্টো। এই যে অ্যাক্টর, এটাকে অ্যাক্টো, অ্যাক্টো, হি ইজ মাই ব্রাদা, এই রটা কিন্তু আর ওরা বলে না, হি ইজ মাই ব্রাদা। হ্যাঁ, হি ইজ এ ডক্টর আমরা বলি, বা আপনি বলছেন আগামীকাল বা বৃহস্পতিবারে ডাক্তারের কাছে যাব, আই উইল গো টু ডক্টর, বা আই এম গোয়িং টু ডক্টর। তাহলে বলতে হবে হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। ফাদার, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার, শব্দের শেষে আর থাকলে এটা ব্রিটিশরা কিন্তু এই আর গুলার উচ্চারণ করে না। আরো একটা রুল দেখি, ওয়ার্ডের শেষে আর ই থাকলে, ওয়ার্ডের শেষে কি থাকবে বলেন, আর ই, ওয়ার্ডের শেষে আর ই থাকলেও ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। যেমন দেখেন কেয়ার,
এটা উচ্চারণ করবে হচ্ছে খেয়া। এই যে শেষে CARE, FARE, এই আর ই থাকলে ওরা আর এর উচ্চারণ করে না, ওরা কি বলে? খেয়া, ফেয়া, হেয়া, দেয়া, মোর, ওরা বলে মো। গিভ মি মো ফুড, গিভ মি মো ফুড, আমাকে আরো কিছু খাবার দাও। এখানে মোর বলা হয়, আমরা বলি গিভ মি মোর ফুড, ওরা বলে প্লিজ গিভ মি মো ফুড, প্লিজ গিভ মি মো ফুড। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা মুখ থেকে, নিজেদের মুখ থেকে দ্রুত ডেলিভারি দিতে হবে। আমরা বলি আইট রাইস, আইট রাইস, কিন্তু যখন একজন ফরিনার নেটিভ স্পিকার বলবে, সে বলে আইট রাইস, আইট রাইস, আই ওয়ান্ট টু ইট রাইস, আই ওয়ান্ট টু ইট রাইস, ওরা কিন্তু দ্রুত বলে চলে যায়। এই জন্য আমরা অনেক সময় ওদের মুখের ভাষাটা মিনিং করতে পারি না, যে কি বলে চলে গেল বুঝতে পারি না। কিন্তু একটা জিনিস দেখবেন, চেষ্টার অসাধ্য কোনো জিনিস নাই, এইটা বারবার শুনতে শুনতে ইউটিউবে লিসনিং প্র্যাকটিস করলে এই জায়গাটার, যেহেতু আমরা গ্রামার অলরেডি শিখতেছি, তখন ওদের ওই বলাটাও কিন্তু মানে খুব বোঝা যায়। আমি একটা সময় কিছুই বুঝতাম না, কিন্তু এখন ইংলিশ মুভি দেখে 100%-এর ভিতরে 99% বুঝতে পারি, কেননা আমি তো গ্রামার জানি, এবং ওইটা শুনে, মানে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। অভ্যাস করতে হবে। তারপর দেখেন, ওয়ার্ডের মধ্যে আর এর পর কনসোনেন্ট থাকলে ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। ওয়ার্ডের মধ্যে আর এর পর কনসোনেন্ট, যেমন এখানে লিখেছি কার্ট, কার্ট মানে হচ্ছে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি। তারপর লিখেছি চার্ট, ডার্ক। তো এই আর এর পরে যদি একটা কনসোনেন্ট থাকে, দেখেন একেবারে শেষের যে বর্ণ তার আগে আর রয়েছে, কার্ট বানান CART, তো এই টি এর আগে কিন্তু আর রয়েছে, তো বলছে আর এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, তখন ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। যেমন কার্ট, এখানে টিটার উচ্চারণ করবে কিন্তু আর এর উচ্চারণ করবে না, এটা বলবে খাট, খাট। চার্ট, এটা বলবে চাট, চার্ট কে ওরা চার্ট বলবে, চার্ট। হ্যাঁ, আমরা ডার্ক বলি, যেমন ডার্ক মানে অন্ধকার, ওরা বলবে ডাক, ডাক। পার্ট কে ওরা বলবে ফাট, ফাট। স্যাটারডে কে বলবে স্যাটারডেই, স্যাটারডেই। হুম, এইভাবে কিন্তু এই ওয়ার্ড গুলো আমরা একটু, আমি এর উপরে একটা ইয়ে নিব পরবর্তীতে এক সময়। আচ্ছা, এখন আমরা আজকে প্রেজেন্টেশনের জন্য আমরা এই বিষয়টা একটু দেখি, যে কনভারসেশনের জন্য আমাদের যেটা প্রয়োজন হয়। দেখেন, বলা হচ্ছে কি, একজন অতিথি, আমরা এটা দেখেছিলাম মনে হয় গত ক্লাসে, আমরা একটু ইংলিশ করব। অতিথি বলছে তোমার নাম কি, তাহলে এটা গেস্ট মানে হচ্ছে অতিথি। গেস্ট কি বলছে? হোয়াটস ইওর নেম? সবুজ বলছে আমার নাম সবুজ, কি হবে? মাই নেম ইজ সবুজ। দেখেন, এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে, আমরা যে গ্রামার শিখলাম, আমরা যে প্রশ্ন করতে পারতেছি কিনা, উত্তর দিতে পারতেছি কিনা, এই সেই প্র্যাকটিক্যাল জায়গাটা প্র্যাকটিস করতেছি। মাই নেম ইজ সবুজ, অতিথি বলছে তুমি কি করো সবুজ? স্বাভাবিকভাবে অপরিচিত কারো কাছে আমরা তার পরিচয় জানতে চাই, তুমি কি করো? তো এইটুকুর ইংলিশ কি হবে? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? সবুজ, সবুজ তুমি কি করো? সবুজ বলছে আমি পড়াশোনা করি। তাহলে আমি পড়াশোনা করি, এর ইংলিশটা কি হবে? আই স্টাডি। আমি পড়াশোনা করি, এর ইংলিশটা হবে আই স্টাডি, অথবা আই ডু স্টাডি, আই ডু স্টাডি। তুমি তুমি কোন ক্লাসে পড়ো? হোয়াট ক্লাস আর ইউ ইন? হট, অথবা হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? অতিথি বলছে যে তুমি কোন ক্লাসে পড়ো, সবুজকে বলছে। সবুজ বলছে সপ্তম শ্রেণীতে পড়ি, বা সপ্তম শ্রেণীতে, তাহলে এর ইংলিশ কি হবে? ইন ক্লাস 7, অথবা আই রিড ইন ক্লাস 7, অথবা ইন ক্লাস 7, এটা বললে হবে। তুমি কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো, তাহলে এর ইংলিশটা কি হবে? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? অথবা হুইচ ক্লাস, সরি, ইন হুইচ স্কুল ডু ইউ রিড ইন? তুমি কোন স্কুলে পড়ো। দেখেন, এখানে একটা ডু আনতে হবে, কেন? ওই যে একটু আগে আমি দেখিয়েছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে তৈরি করতে গেলে সেখানে ডু এর ব্যবহার করতে হবে, কোনো বাক্যকে যদি প্রশ্নবোধক করতে হয়। আর প্রশ্ন না বোধক বা যদি নেগেটিভ করতে হয়, তখন ডু নট আসে, একটু আগে আমরা দেখিয়েছিলাম বাক্যগুলো। সবুজ বলছে যে ঢাকা মডেল স্কুলে পড়ি, আই রিড ইন ঢাকা মডেল স্কুল, অথবা ঢাকা মডেল স্কুল, এইটুক বললেও হবে, ইন ঢাকা মডেল স্কুল। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে? প্রায় 2.5 মাইল। তোমার ক্লাস কখন শুরু হয়? সকাল 10টায়। তুমি বাসা থেকে কখন বের হও? আমি তো হেঁটে যাই না। তবে কি তুমি বাসে যাও? হ্যাঁ, আমি বাসে যাই। দেখছেন, অতিথি প্রশ্ন করেছে, আর সবুজ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে। এখন আপনি ওখানে একটা প্রায় দেখবেন, শপিং এ যান কেনাকাটা করতে, তাই না? বাচ্চাদের জন্য, ওয়াইফের জন্য, নিজের জন্য।
তো শপিং এ গেলে সব সুপার শপে তো আর ওইভাবে মালামালগুলো নিয়ে ক্যাশে জমা দিলেই কিন্তু চলে আসে, বিলটা দিলে হয়ে যায়। কিন্তু আমরা যখন আমাদের দেশের দোকানে যাব, আপনি মাছ বাজারে গিয়েছেন, তো আপনি মাছ বাজারে যিনি দোকানদার রয়েছে, শপকিপার, তাকে বলছেন যে মাছ কত করে কেজি, বা এই মাছটার পিস কত, হুম, বা এটার কেজি কত করে। এগুলা কিন্তু আপনাকে ইংলিশে তখন প্রশ্ন করতে হবে, হাউ মাছ দ্য প্রাইস অফ দিস ফিশ। হাউ মাছ মানে হচ্ছে কত করে, এই মাছের কেজি কত করে, বা এই মাছের পিস কত করে। আপনি চাউলের দোকানে গিয়েছেন, দোকানদারকে চাউল দেখিয়ে বলছেন যে আমি ওই চাউলটা নিতে চাই, ওইটা কত করে কেজি। অর্থাৎ আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই খুবই ভাস্ট। হুম। তো এই শীটটা দেখে দেখে আমরা কিন্তু একটু প্র্যাকটিস করব, এখানে প্রচুর পরিমাণে শেখা যায়। এই যে দেখেন, এখানে অনেকগুলা দিয়েছি আমি, যে কথাবার্তা বলার সময় আমরা যেভাবে বলি, এই যে মা এবং ছেলের ভিতরে একটা কনভারসেশন রয়েছে। মা বলছে, আজ তুমি এত সকালে দেরি করে উঠলে কেন? ছেলে বলছে যে মা, আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। মা বলছে, তুমি কখন যাবে? ছেলে বলছে 9টায়। তুমি কি রান্না করেছো? মা বলছে, আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে? ছেলে বলছে, তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারো সেটাই করো, আমি দ্রুত খেয়ে পরীক্ষা দিতে যাব। মা বলছে, পরোটা খাবে কি? ছেলে বলছে, না, ওইটা খেতে ইচ্ছে করছে না। দেখেন কত সুন্দর করে এখানে বাংলাগুলো দেওয়া আছে, এর ইংলিশটাও কিন্তু এখানে সাজিয়ে রেখেছি। যে মম বলছে বা মাদার, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্রশ্নবোধক বাক্য, যে হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি, তুমি এত সকালে উঠলে কেন? সন বলছে, আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে, আমার একটা পরীক্ষা দিতে যেতে হবে, তাই আমি সকালে উঠেছি। মাদার বলছে, হোয়েন উইল ইউ গো। দেখেন, হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। এইটাকে যদি আপনাকে আমি প্রশ্ন করি, তুমি কখন খাবে, তখন কি হবে বলেন তো? হোয়েন উইল ইউ। তুমি কখন খেলবে? তুমি কখন খেলেছিলে? না, হোয়েন ডিড ইউ প্লে। এখানে পাস্ট টেন্সে ডিড। হ্যাঁ। যদি বলি তুমি কখন খেলো, হোয়েন ডু ইউ প্লে। আচ্ছা, তাহলে এখানে হোয়েন দ্বারা কিন্তু আমরা আরো অনেক প্রশ্ন করতে পারি। তুমি কখন যাবে, তুমি কখন সিনেমা দেখবে, তুমি কখন গোসল করবে। তাহলে এই প্রশ্নগুলো করতে গেলে কি করতে হয়, এইখান থেকে আমরা স্ট্রাকচারটা খুঁজে বের করতে পারি। দেখেন, হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। এইটা আমরা বলতে পারি, তুমি কখন সিনেমাটি দেখবে। তাহলে প্রথমে সাবজেক্ট আসবে, হোয়েন উইল ইউ ওয়াচ দ্য মুভি। হোয়েন উইল ইউ ওয়াচ দ্য মুভি গঠন প্রণালী কি হবে, প্রথমে হোয়েন, তারপর উইল, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব। হোয়েন উইল ইউ গো, অর্থাৎ এখানে হোয়েন হচ্ছে প্রথম, এই হোয়েন বসবে অক্সিলারি ডাব্লিউএইচ কোশ্চেন, তারপর উইল অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট ইউ, আর তারপর মেইন ভার্ব বসেছে গো, তুমি কখন যাবে। তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা এইটা দেখে দেখে অনেক বাক্য বানাতে পারি। তুমি কখন যাবে, তুমি কখন খাবে, তুমি কখন সিনেমাটি দেখবে, তুমি কখন তার সাথে মোবাইল ফোনে কথা বলবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই বাক্যগুলো কমপ্লিট করতে হবে। এখানে উপরে বাংলা দেওয়া আছে, সেইটা দেখে দেখে আমাদের ইংলিশটা কমপ্লিট করতে হবে। হুম। আমি পরবর্তী ক্লাসে এখানে আমি প্রেপোজিশনটা একটু দেখাবো। আজকে আর সময় নেই, এই প্রেপোজিশনটা একটু আমি শীটটা দিয়ে দিচ্ছি, এটা পড়ে রাখবেন, রিডিং পড়বেন। হ্যাঁ, প্রেপোজিশনের একটা শীট, যে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক তেমনি প্রেপোজিশন বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এই বাক্যটা যদি আমরা এইভাবে বলতাম, হি গোজ স্কুল, দেখেন এই বাক্যটার কোথায় জানি একটা অলংকার বাদ পড়ে যাচ্ছিল। হি গোজ স্কুল বললে বাক্যটা কেমন যেন একটু খালি খালি মনে হয়, কোথায় কি যেন বাদ পড়ে যাচ্ছে। কিন্তু যখন আমি হি গোজ টু স্কুল দিব, তখন এই বাক্যে একটা অলংকার যুক্ত করে দিলাম। একটা অলংকার, একটা অলংকার কেমন, মেয়েরা যখন দেখবেন সুন্দর করে সাজুগুজু করে তখন খুব ভালো দেখা যায়, তাই না? এখানেও প্রেপোজিশন ব্যবহার করলে বাক্যের শ্রী বৃদ্ধি পায়। তো আমরা আগামী ক্লাসে প্রেপোজিশনটা নিয়ে একটু আলোচনা করব। আর আজকের ভয়েস চেঞ্জ বা যা যা পড়ালাম, এই ক্লাস রেকর্ড গুলো একটু দেখবেন, আর আগামী দিনের রুটিনটা আমাকে একটু জানাবেন, তাহলে আমি সেইভাবে প্রস্তুত থাকবো। ঠিক আছে? রবিবার এবং বৃহস্পতিবার দুইটা বার বলেছেন, রবি এবং বৃহস্পতি, টাইমটা একটু জানাবেন 2-1 ঘন্টা আগে, ঠিক আছে, বা একটু আগে। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।